আজকে আমরা আরও একটা ক্যান্ডিডেটের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে ক্যান্ডিডেট 6। এর আগে কিন্তু আমরা আমাদের 5টা ক্যান্ডিডেট থেকে কোশ্চেন কালেক্ট করেছি, যারা আমাদের কাছে প্রিপারেশান করেছিল, তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছি, কেমন ধরনের ইন্টারভিউতে তাদের প্রশ্ন ধরেছে শেয়ার করেছি। আজকে আমরা ক্যান্ডিডেট 6, ইনিও কিন্তু 11-12-এর ক্যান্ডিডেট, আমাদের কাছ থেকে প্রিপারেশান নিয়েছিলেন, রিটেন প্লাস আমাদের ইন্টারভিউ গাইড বুক ফলো করেছিলেন। তো এনার যে এক্সামে মানে ইন্টারভিউতে যে প্রশ্নগুলো ধরেছিল আজকে আমরা সেগুলো শেয়ার করব। ইনিও একজন কিন্তু ইন সার্ভিস, এটা মাথায় রাখতে হবে, এবং এনার ইন্টারভিউটা হয়েছিল ইস্টার্ন রিজিয়ন, ঠিক আছে। তো তার থেকে আমরা প্রশ্ন কিন্তু কালেক্ট করেছি, সেই কালেক্টেড প্রশ্নগুলো আমরা আলোচনা করব, যেমন ধরনের তারা প্রশ্ন ধরেছিল, ঠিক যে যে প্রশ্নগুলো হয়েছিল সে যেগুলো আমাদের সঙ্গে শেয়ার করেছে সেইগুলো। ওকে, তো আগের ভিডিওগুলো মানে ক্যান্ডিডেট আমরা যেরকম 5টা আগে করে দিয়েছি সেগুলো দেখবে, তাহলে কি হবে, তোমাদের এই যে 9-10-এর ইন্টারভিউ হতে চলেছে, ঠিক আছে, সেখানে তো কিন্তু তোমাকে হেল্প করবে, তুমি বুঝতে পারো কেমন ধরনের প্রশ্ন তোমাকে ধরছে বা কেমন ধরনের প্রশ্ন হতে পারে, কোন জায়গা থেকে প্রশ্নটা হতে পারে, এগুলো তোমাকে হেল্প করবে 9-10-এর ইন্টারভিউতে। ক্লিয়ার? তো সেগুলো দেখে নেবে পারলে। আজকে আমরা শুরু করছি ক্যান্ডিডেট 6-এর ইন্টারভিউ এক্সপিরিয়েন্স, মানে যে প্রশ্নগুলো তাকে ধরেছিল ইন্টারভিউতে, তার আমরা আজকে প্রশ্নগুলো আলোচনা করব। ওকে, তো চলো ফার্স্ট কোশ্চেন কী ছিল দেখে নেব। দেখো, তো এটা একদম এটা তো বলেই দিলাম 11-12-এর ক্যান্ডিডেট নিয়ে একজন, এবং এখানে কিন্তু আচ্ছা এটা কিন্তু 6 হবে, এটা চেঞ্জ করা হয়নি, ক্যান্ডিডেট 6, ঠিক আছে। 11-12-এর ক্যান্ডিডেট, এবং এনার কিন্তু যে মানে ইন্টারভিউ বোর্ডে মেম্বার ছিলেন 6জন, এখানে 3+3 মানে 3জন স্যার ছিলেন, 3জন ম্যাডাম ছিলেন, এবং এনার ইন্টারভিউটা কিন্তু একটু লং টাইম হয়েছিল, বেশিক্ষণ হয়েছিল। সে বললো যে 13 থেকে 15 মিনিট মতো তার ইন্টারভিউটা হয়েছে। আমরা আগে দেখেছি অ্যাভারেজ ওরকম 8 মিনিট, 9 মিনিট, 10 মিনিট মতো ইন্টারভিউ দেখেছি, যা ঠিক আছে। তো বিভিন্ন রিজিয়নে কিন্তু একই রকম হচ্ছে, বা কিছু কিছু রিজিয়নে একটু চেঞ্জ, মানে সব দিনে তো একই রকম হয় না, একটুখানি চেঞ্জ হয়। তো এটাও কিন্তু ইস্টার্ন রিজিয়ন, এটা আমরা দেখব। আমরা কিন্তু ওয়েস্টার্ন রিজিয়নের আগে করেছি, সাউথ ইস্টার্নও করেছি, নর্দার্ন রিজিয়নের ইন্টারভিউর প্রশ্ন আমরা কালেক্ট করছি, তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। ওকে, তো এটারও কিন্তু ইংলিশটা, ল্যাঙ্গুয়েজটা পুরোটা ইংলিশেই হয়েছিল ইন্টারভিউ, তোমরা জানো সবটা কিন্তু ইংলিশেই হচ্ছে। তো এনার যে ফার্স্ট কোশ্চেন ছিল, চলো সেটা দেখে নেবো। দেখো, তো প্রথমে সেই ভেরিফিকেশান এইসব হওয়ার পরে ওয়েটিং রুমে বসার পরে, তারপরে যেমনটা প্রত্যেকজনের ক্ষেত্রে হয়েছিল, আমরা সেগুলো তো আলোচনা করছি না, তাকে ঘরে ঢোকার পরে বসতে বলা হয়েছিল, তারপরে তাকে বলেছিল যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, বা এটা বিভিন্ন রকমভাবে বলতে পারে, ঠিক আছে, টেল আস অ্যাবাউট ইউর সেলফ, এই ধরনের একই ব্যাপার। তো তাকেও বলেছিল, সে সেটা বলার পরে তার তার দিকে কিন্তু প্রথম প্রশ্ন ছিল এটা, যে হাউ উইল ইউ মোটিভেট স্টুডেন্টস হু থিঙ্ক ইংলিশ ইজ আ ডিফিকাল্ট সাবজেক্ট। তুমি যে সমস্ত স্টুডেন্টগুলো আছে যারা মনে করে ইংলিশ একটা ডিফিকাল্ট সাবজেক্ট, তাদেরকে তুমি কিভাবে মোটিভেট করবে, ইংলিশ সাবজেক্টটা যারা কঠিন মনে করে তাদেরকে তুমি কিভাবে মোটিভেট করবে, এই প্রশ্নটা কিন্তু তাকে ধরেছিল। তো দেখো, এগুলোকে আমরা বলতে পারি একটা সিচুয়েশনাল বেসড কোশ্চেনের মধ্যে আমরা বলতে পারি, বা জেনারেল একটা কোশ্চেন বলতে পারি। তো এই প্রশ্নের আনসার এক একজনের মতো এক এক রকম হবে। এটা যদি আমি আমার মতো করে বলতে চাই, তো তোমরা আনসারটা এইভাবেই বলতে পারবে, বা তোমরা বলবে যদি তোমাদের ধরে থাকে, যারা বিশেষ করে ইস্টার্ন রিজিয়ন থেকে দেখছো, তো এরকম বলবে যে প্রথমত আমি যে স্টুডেন্টের যে ফিয়ার, সেটা কাটানোর চেষ্টা করব, কিসের মাধ্যমে না, ফ্রেন্ডলি অ্যান্ড সাপোর্টিভ ক্লাসরুম এনভায়রনমেন্টের মাধ্যমে। তারপরে তোমরা এরকম বলতে পারো যে যে ইংলিশটাকে ইন্টারেস্টিং করে তুলবে তাদের কাছে, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, অ্যাক্টিভিটিস, এইসবের মাধ্যমে তাদের কাছে ইন্টারেক্টিভ মেথড ইউজ করে। দেখো, এই কথাগুলো, এই যে রিয়েল লাইফ এক্সাম্পলস, অ্যাক্টিভিটিস, ঠিক আছে, ইন্টারেক্টিভ মেথডস, এইগুলো কিন্তু তোমরা কি হবে, যখনই তোমাদের সিচুয়েশনাল বেস কোশ্চেন হবে, বিশেষ করে ক্লাসরুম রিলেটেড, এই কথাগুলো তোমরা ইউজ করবে, খুবই ভালো হবে। তো তুমি এখানেও সেইভাবেই বলতে পারো যে আমি তাদের কাছে ইংলিশটাকে ইন্টারেস্টিং করে তুলবো, এই যে রিয়েল লাইফ এক্সাম্পলস, অ্যাক্টিভিটিস, এই ধরনের মাধ্যমে। অ্যান্ড তারপরে আরও একটা পয়েন্ট বলতে পারো, ফাইনালি কী করবে, যে আমি তাদের কনফিডেন্স বিল্ড করার চেষ্টা করবো থ্রু রেগুলার প্র্যাকটিস অ্যান্ড পজিটিভ এনকারেজমেন্ট, এই ধরনের। এটা তোমাকে ইংলিশে গুছিয়ে বলতে হবে, যেমন এই ধরনের বলতে পারো যে আই উইল ফার্স্ট রিমুভ স্টুডেন্টস ফিয়ার বাই ক্রিয়েটিং আ ফ্রেন্ডলি অ্যান্ড সাপোর্টিভ ক্লাসরুম ম্যানেজমেন্ট, মানে আমি যেগুলো বললাম, ঠিক আছে। দেন আই উইল মেক ইংলিশ ইন্টারেস্টিং থ্রু রিয়েল লাইফ এক্সাম্পলস, অ্যাক্টিভিটিস অ্যান্ড ইন্টারেক্টিভ মেথডস। এইভাবে তুমি তোমার মতো করে বলবে, আনসারটা কিন্তু এইভাবে করলে হয়ে যাবে এই ধরনের প্রশ্নের জন্য। ক্লিয়ার? চলো এবার আমরা নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট তাকে একটা প্রশ্ন ধরেছিল,
এনইপি থেকে কোশ্চেন ধরেছিল কিন্তু দেখো এনইপি আমরা কিন্তু এর আগে দেখেছি এনইপি থেকেও কোশ্চেন ধরেছে। ইউজিসির ফুল ফর্ম জিজ্ঞেস করেছিল একটা ক্যান্ডিডেটকে, সেটাও আমরা দেখেছি, মানে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। তো এগুলো কিন্তু তোমাকে পড়ে যেতে হবে এবং এগুলো দেখবে আমাদের যারা ইন্টারভিউ গাইড ইবুক নিয়েছো তাদের কিন্তু সেখানে সব দেওয়া আছে, এনইপি সম্পর্কে আলাদা করে, ইউজিসি সম্পর্কে, বিভিন্ন কমিশন, কোঠারি কমিশন, সবগুলো দেওয়া আছে, সবগুলো কিন্তু পড়ে যেতে হবে ভালো করে। তো একেও একটা এনইপি থেকে কিন্তু কোশ্চেন ধরেছে যে অ্যাকর্ডিং টু ইউ হোয়াট আর দ্য মেন পজিটিভ ফ্যাক্টরস অফ এনইপি 2020, বা তোমার মতে এনইপি 2020 বা ন্যাশনাল এডুকেশন পলিসির পজিটিভ সাইডগুলো কী বা পজিটিভ ফ্যাক্টরসগুলো কী, এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। তো তুমি পরপর এরকম বলতেই পারতে যে এখানকার যে নিউ স্ট্রাকচার, ঠিক আছে, আর নিউ স্ট্রাকচার কি, নিউ স্ট্রাকচারটা কেমন আমরা জানি 5+3+3+4, এটা নিউ স্ট্রাকচার আমরা এনইপির সম্পর্কে জেনেছি। তো এই যে নিউ স্ট্রাকচার, তারপরে হচ্ছে ম্যান্ডেটরি ভোকেশনাল ট্রেনিং ফ্রম গ্রেড 6, এগুলো তোমরা অ্যাড করবে। ওকে, তারপরে হচ্ছে মাল্টিলিঙ্গুয়াল এডুকেশনের ব্যবস্থা করা হয়েছে এখানে। তারপরে এরকম বলতে পারে যে মাল্টিপল এন্ট্রি এক্সিট অপশানস ইন হায়ার এডুকেশন, এই পয়েন্টগুলো বা পজিটিভ সাইডগুলো তোমাকে কিন্তু এখানে মেনশন করতে হবে, ঠিক আছে। তারপর ছোটোবেলা থেকেই মানে সেই মানে দায়িত্ব নিয়ে নেওয়া, মানে খেলা করার বয়স থেকে, এইভাবে এগুলো তোমাকে ইংলিশের মাধ্যমে কিন্তু, ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তোমাকে এগুলো বলতে হবে, ঠিক আছে। তারপরে ওই যে কোডিংয়ের উপরে জোর দেওয়া ছোটোবেলা থেকে, ক্লিয়ার। তো এই প্রশ্নটাও ধরেছিল তাকে এবং সে এরকমভাবেই আশা করি বলেছে, বাট আনসারটা আমি তার কাছ থেকে জিজ্ঞাসা করিনি, বাট আমার মতে আনসার এটাই হবে বা এটা করলে বেটার হবে। নেক্সট থেকে একটা প্রশ্ন ধরেছিল, দেখো এটাও একটা আমরা বলতে পারি সিচুয়েশনাল বেস কোশ্চেন, এগুলো কিন্তু একজনই ধরেছে, ঠিক আছে। বলছে হাউ ডু ইউ থিঙ্ক দ্য সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড অফ স্টুডেন্টস ইন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এইডেড স্কুল অ্যাফেক্টস দেয়ার এডুকেশন। সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডস ইন ওয়েস্ট বেঙ্গল এডেড স্কুলে যে সমস্ত স্টুডেন্টসরা পড়ে তাদের সোশিও ব্যাকগ্রাউন্ডটা তাদের এডুকেশন সিস্টেমটাকে কীভাবে অ্যাফেক্ট করে। একটা টিপিক্যাল টাইপের প্রশ্ন মনে হতে পারে বা জটিল প্রশ্ন মনে হতে পারে, এবং এই ইন্টারভিউটা যার ছিল তার কাছেও এটা কঠিন লেগেছে। সে আমাকে বলল যে এই প্রশ্নটা আমার একটু খটকা মতো লেগেছে বা একটু কঠিন মনে হয়েছে। তো এই ধরনের প্রশ্নও কিন্তু ধরতে পারে, এর জন্য তোমাকে রেডি থাকতে হবে। তো এটার আনসার তুমি এইভাবেই বলতে পারো যে স্টুডেন্টস সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড ক্যান অ্যাফেক্ট দেয়ার অ্যাক্সেস টু রিসোর্সেস, এক্সপোজার টু ইংলিশ, ঠিক আছে, অ্যান্ড লার্নিং সাপোর্টিভ অ্যাট হোম। দেন আই উইল বলছে এরকম বলবে যে আই উইল অ্যাড্রেস দিস বাই ইউজিং ইনক্লুসিভ লো কস্ট টিচিং মেথডস অ্যান্ড প্রোভাইডিং extra support where needed. My focus will be to create equal learning opportunities and build ফর অল স্টুডেন্টস। এই ধরনের আনসার তুমি দিতে পারো এই ধরনের প্রশ্নের জন্য। মানে এখানে কিছুই না, তোমাকে যে সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডটা যেটা এই এডুকেশন সিস্টেমটাকে অ্যাফেক্ট করে, তো এটাকে তুমি কীভাবে অ্যাকচুয়ালি যদি মানে তোমাকে সলভ করার কথা বলে তো তুমি কীভাবে বলবে। এখানে ওই যেটা আমি বললাম, মানে বাংলায় যদি বলি যে আমি এখানে লো কস্ট এডুকেশন সিস্টেমের কথা বললাম, এখানে আমি ইকুয়াল লার্নিংয়ের কথা বললাম এবং ইকুয়াল অপরচুনিটির কথা বললাম এবং সাপোর্টের কথা বললাম যেখানে প্রয়োজন অ্যাকচুয়ালি, ঠিক আছে। তারপরে ছাত্রদের মধ্যে, স্টুডেন্টসদের মধ্যে কনফিডেন্স বিল্ডের কথা বললাম। তো এইভাবেই কিন্তু আনসারটা এখানে দেওয়া যায়, যদিও প্রশ্নটা একটু টাফ ছিল, বাট এইভাবে যদি আসে তো এইভাবে কিন্তু তোমাকে ম্যানেজ করতে হবে। জেনারেলি এই ধরনের প্রশ্ন আমরা দেখিনি এর আগে, এখানে আমরা দেখেছি মোটামুটি ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে, ঠিক আছে। আর এই প্রশ্নগুলো কিন্তু একজনই ধরছে এখনও পর্যন্ত। নেক্সট হচ্ছে দেখো সোজা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে ঢুকে গেছে, এখানে একজন শেষ করলো আর একজন, এবার আমরা বলতে পারি এনাকে যে প্রশ্নগুলো ধরেছিলেন ইনি একজন সাবজেক্ট এক্সপার্ট ছিলেন, কারণ তিনি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে কিন্তু ঢুকে গেছেন, ঠিক আছে। তো আমরা কিন্তু দেখেছি যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে প্রত্যেকটা ইন্টারভিউতে মানে দেখেছি কিন্তু প্রশ্ন ধরছে। তো একে ধরেছিল যে হাউ ডিড ফ্রেঞ্চ রেভলিউশন ইনফ্লুয়েন্স রোম্যান্টিক পোয়েট্রি। সহজ একটা প্রশ্ন, ঠিক আছে। ফ্রেঞ্চ রেভলিউশন অ্যাকচুয়ালি কীভাবে ইনফ্লুয়েন্স করেছিল রোম্যান্টিক পোয়েট্রিটাকে, বা রোম্যান্টিক পিরিয়ডটাকে কীভাবে ইনফ্লুয়েন্স করেছিল ফ্রেঞ্চ রেভলিউশন, সেটাই হচ্ছে প্রশ্ন ধরেছে। আমরা জানি কিন্তু যে যখন রোম্যান্টিক পিরিয়ড পড়েছি বা তোমাদেরও আমি কিন্তু ক্লাস করিয়েছি, ইউটিউবেই দেওয়া আছে, সেখানে দেখবে আমরা কিন্তু রোম্যান্টিক পিরিয়ডের সময় এই ফ্রেঞ্চ রেভলিউশন নিয়েও কিন্তু কথা বলেছিলাম বা প্রশ্ন করিয়েছিলাম তোমাদের, ক্লিয়ার, সেটা দেখে নেবে পারলে। তো এটারও আনসারটা আমি একটুখানি যদি বলার চেষ্টা করি, এরকম বলতে পারো দ্য ফ্রেঞ্চ রেভলিউশন ইন্সপায়ার্ড রোম্যান্টিক পোয়েটস
উইথ ইটস আইডিয়ালস অফ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, ঠিক আছে। ইট এনকারেজ দেম টু ফোকাস অন ইন্ডিভিজুয়াল ফ্রিডম, ইমোশন অ্যান্ড রাইটস অফ কমন পিপল, ঠিক আছে। এইভাবে আনসারটা বলতে পারো। আরও একটু অ্যাড করতে পারো, অ্যাজ এ রেজাল্ট রোম্যান্টিক পোয়েট্রি বিকাম মোর রেভলিউশনারি, ইমাজিনেটিভ অ্যান্ড সোশ্যাল কনশাস। এই ধরনের আনসার তুমি বলতে পারো, বা এগুলো আমরা অলরেডি রোমান্টিক পিরিয়ডে করিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারো। তো এটা কিন্তু আমি বলবো সহজ একটা প্রশ্ন ছিল। তাকে ধরেছে ফ্রেঞ্চ রেভলিউশন থেকে, মানে রোমান্টিক পিরিয়ড থেকে ধরেছে যে ফ্রেঞ্চ রেভলিউশন কীভাবে অ্যাফেক্ট করেছিল। নেক্সট তাকে ধরেছিল এক্সপ্লেইন দ্য টার্ম ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ ইন দ্য কনটেক্সট অফ ভিক্টোরিয়ান লিটারেচার। সেম কোশ্চেন, ডিটো সেম কোশ্চেন। তুমি ভিক্টোরিয়ান পিরিয়ডেরও আমরা আলাদা ক্লাস করিয়ে রেখেছি, সেখানে চলে যাও। ভিক্টোরিয়ান পিরিয়ড কিন্তু এখান থেকেই ভিক্টোরিয়ান কম্প্রোমাইজের কোশ্চেন আমি করিয়ে রেখেছি, বা আমাদের SLST যে ইন্টারভিউ গাইড ইবুক আছে সেখানেও তোমরা এটা পেয়ে যাবে। ভিক্টোরিয়ান কম্প্রোমাইজের উপরে দেওয়া আছে, বা ফ্রেঞ্চ রেভলিউশন এসবগুলো কিন্তু দেওয়া আছে, হ্যাঁ, ইবুকে। যাদের কাছে আছে তারা সেখান থেকে করে নেবে। তো একে ধরেছিল যে এক্সপ্লেন দ্য টার্ম ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ ইন দ্য কনটেক্সট অফ ভিক্টোরিয়ান লিটারেচার। তো তাকে কিন্তু রোম্যান্টিক পোয়েট্রি থেকে একটা, বা রোম্যান্টিক পিরিয়ড থেকে ধরেছে, ভিক্টোরিয়ান পিরিয়ড থেকে বলেছে। এবং আমি কিন্তু বারবার বলেছিলাম প্রথম থেকে যখন ক্লাস করেছি তোমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে, বিশেষ করে রোম্যান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, এলিজাবেথান পিরিয়ড খুবই ভালো করে করে যেতে বলেছিলাম। ক্লিয়ার? এই জায়গাগুলো আমরা আগেও কিন্তু দেখেছি, রোম্যান্টিক পিরিয়ড থেকে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন হয়েছে বিভিন্ন ইন্টারভিউতে। তো খুবই ইম্পর্টেন্ট কিন্তু। তো এই প্রশ্নটা কিন্তু তাকে ধরেছিল ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভিক্টোরিয়ান পিরিয়ডের মধ্যেই পড়ে। নেক্সট কোশ্চেন তাকে ধরেছিল ইফ এ স্টুডেন্ট আস্ক ইউ হোয়াই উই শুড স্টাডি ওল্ড রাইটার্স লাইক শেক্সপিয়ার টুডে, হাউ উইল ইউ আনসার। যদি কোনো একটা স্টুডেন্ট জিজ্ঞেস করে যে আমাদের তো, আমরা এখন প্রেজেন্টে আছি, কিন্তু আমাদের সেই পুরনো রাইটারদের লাইক শেক্সপিয়ারের মতো রাইটারদের কেন পড়ার দরকার, বা তাদের সম্পর্কে জানার দরকার, তাহলে তোমার আনসারটা কেমন হবে? এই ধরনের একটা প্রশ্ন। এটাও আমরা বলতে পারি সিচুয়েশনাল বেস। বাট কিন্তু এই যে ফ্রেঞ্চ রেভলিউশন বা ভিক্টোরিয়ান পিরিয়ড থেকে যে প্রশ্নটা ধরেছে, সেই কিন্তু এই প্রশ্নটাও সেই ধরেছে কিন্তু, ঠিক আছে। তো এই আনসারটাও আমি বলবো, যেহেতু সিচুয়েশনাল বেস কোশ্চেন আমরা বলতে পারি, এবং এই আনসারটাও কিন্তু এক একজনের মতে এক একজনের মতে আনসার এক এক রকমভাবে আসবে। ক্লিয়ার? তো এটার আনসার তুমি এইভাবেই বলতে পারো, উই স্টাডি রাইটার্স লাইক শেক্সপিয়ার বিকজ দেয়ার ওয়ার্কস এক্সপ্লোর ইউনিভার্সাল হিউম্যান ইমোশনস অ্যান্ড কনফ্লিক্টস দ্যাট আর স্টিল রেলিভেন্ট টুডে। এই যে প্রাচীনের সঙ্গে আজকের যে সম্পর্ক, সেটা কিন্তু বলতে হবে। যেমনটা আমি বললাম, দ্যাট আর স্টিল রেলিভেন্ট টুডে, ঠিক আছে, এইভাবে। তারপরে বলতে পারো দে অলসো এনরিচ আওয়ার ল্যাঙ্গুয়েজ, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ কালচার। ফাইনালি তুমি ছোটো ছোটো আনসার দেবে, বাট ফাইনালি এরকম একটা লাইন অ্যাড করতে পারো যে মোর ওভার দে হেল্প স্টুডেন্টস কানেক্ট দ্য পাস্ট উইথ দ্য প্রেজেন্ট অ্যান্ড অ্যাপ্রিসিয়েট দ্য রুটস অফ মডার্ন লিটারেচার। এইভাবে আনসার বললে কিন্তু এই আনসারটা যথার্থ হবে এই প্রশ্নের জন্য, কোশ্চেন নাম্বার 7 জন্য। ক্লিয়ার? তো এই প্রশ্নটাও কিন্তু তাকে ধরেছিল, এটা আমরা বলতে পারি সে এলিজাবেথান পিরিয়ড থেকে ধরেছে, বা আমরা বলতে পারি এটা একটা সিচুয়েশনাল বেস কোশ্চেন, যে শেক্সপিয়ার সম্পর্কে আমরা কেন জানতে চাইবো। তো এরকম বলবে যে শেক্সপিয়ার সম্পর্কে আমাদের জানার প্রয়োজন, কারণ আমরা সেই সময়কার মানে কানেক্ট করতে পারি, রেলিভেন্ট মানে কনফ্লিক্ট সেই সময়কার এর সঙ্গে আমরা বর্তমান প্রেজেন্টটাকে কানেক্ট করতে পারি। তাছাড়া তারা আমাদের কি করেছিল, তারা আমাদের এনরিচ করেছিল ল্যাঙ্গুয়েজটাকে, ক্রিটিক্যাল থিঙ্কিংটাকে, আন্ডারস্ট্যান্ডিং অফ কালচার। এইভাবে তুমি আনসারটা কিন্তু করতে পারো, যেমনটা আমি বললাম তোমাদের। ঠিক আছে? আমি আনসারের বিষয়ে অ্যাকচুয়ালি যাচ্ছি না, প্রশ্নগুলো বড় হয়ে যায়। এগুলো তোমাদের আশা করি সব রেডি করে রেখেছো, বাট যেগুলো একটুখানি মনে হচ্ছে বলার দরকার বলে দিচ্ছি। নর্মালি আমরা প্রশ্নগুলোই দেখব, ঠিক আছে? চলো নেক্সট তাকে প্রশ্ন ধরেছিল, নেক্সট কোশ্চেন ছিল গ্রামার থেকে। দেখো প্রশ্ন ধরছে, এবং এখানে কিন্তু আরেকজনের এন্ট্রি হচ্ছে, বা আরেকজন প্রশ্ন ধরছে গ্রামার থেকে। বলছে হোয়াট ইজ ইন্ডিকেটিভ মুড। দেখো মুড থেকে কিন্তু তাকে প্রশ্ন ধরেছে, এবং মুড থেকে আমরা কিন্তু আগে যে ভিডিওগুলো শেয়ার করেছি কোনো প্রশ্ন পাইনি, এবং আজকে একটা প্রথম প্রশ্ন পেয়েছি, যে সেটা হচ্ছে হোয়াট ইজ ইন্ডিকেটিভ মুড। মুড থেকে তাকে প্রশ্ন ধরেছে, এবং মানে গ্রামারে চলেছে। তো ইন্ডিকেটিভ মুড সকলেই জানে যে ইন্ডিকেটিভ মুড ইজ ইউজ টু স্টেট ফ্যাক্টস, আস্ক কোশ্চেন্স অর এক্সপ্রেস রিয়েল সিচুয়েশনস। এটা আমরা জানি। ইন্ডিকেটিভ মুডের ব্যবহার আমরা শিখেছি, ইম্পারেটিভ মুডের ব্যবহার শিখেছি, সাবজেক্টিভ মুড জানি, ঠিক আছে। তো এটা নতুন করে বলার কিছু নেই। তাকে ধরেছিল যে ইন্ডিকেটিভ মুড কী। তো তুমি ইন্ডিকেটিভ মুড যেমনটা বললাম একটুখানি বলবে, তারপরে একটা এক্সাম্পল দেবে, ঠিক আছে।
তাহলে ইন্ডিকেটিভ মুড হয়ে যাবে। এবং তাকে দেখো আরও একটা প্রশ্ন ধরেছিল গ্রামার থেকেই, বলছে ইফ আই ওয়ার আ কিং আই উইল রুল দ্য এন্টায়ার কিংডম, যদি আমি রাজা হতাম আমি এন্টায়ার কিংডমটাকে রুল করতাম। বলছে ইজ দিস সেন্টেন্স কারেক্ট, ঠিক আছে, ইজ দ্য সেন্টেন্স কারেক্ট বা ইজ দিস করো, যাই একটা কোনো মানে এটা আমি তাড়াতাড়ি টাইপ করেছি তো এরকম হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি মেন বিষয়টা থাকে এই সেন্টেন্সটা বলে দিয়েছিল, ঠিক আছে, এই সেন্টেন্সটা তাকে বলে দিয়েছিল, বলে বলছে এই সেন্টেন্সটা কি কারেক্ট, এবং বলেছে যে সঙ্গে আরও একটা প্রশ্ন করেছে যে হোয়াট টাইপ অফ মুড ইট ইজ এক্সপ্লেন, এটা কী ধরনের মুড এক্সপ্লেন করো। তো আমরা জানি সাধারণত ইফ আই ওয়ার আ কিং, আয়ের পরে ওয়ার বলে সাধারণত আমরা জানি যে সেন্টেন্সগুলো হাইপোথেটিক্যাল সেন্টেন্স, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা আয়ের পরে ওয়ার ইউজ করি এবং এটা মুডের মধ্যেই পড়ে, এবং এটাকে আমরা কি বলি, এটাকে আমরা সাধারণত সাবজাংটিভ মুড বলে থাকি, তাই তো। পাস্ট সাবজাংটিভ, এর আবার দুটো ভাগ আছে, পাস্ট অ্যান্ড প্রেজেন্ট সাবজাংটিভ, তো এটাকে আমরা সাবজাংটিভ মুড বলে থাকি। এবং এখানে আমরা জানি কিন্তু এই সেন্টেন্সটা এখানে উইলটা ভুল আছে, এখানে অ্যাকচুয়ালি আনসারটা হবে উড হলে সঠিক হবে, ঠিক আছে, উইলটা ভুল আছে। তো সে জানে এটা, এটা তোমরাও জানো, তো সে কিন্তু এখানটা বলে দিয়েছিল এটা ভুল আছে, এবং এই সেন্টেন্সটা সে বলে দিয়েছিল যে সাবজেক্টিভ মুড, এবং তাকে সে কিন্তু এটা এক্সপ্লেনও করেছিল, ঠিক আছে, কেন এটা সাবজেক্টিভ মুড, মানে এক্সপ্লেন মানে এই সাবজেক্টিভ মুডটা কি তোমাকে একটুখানি ডেফিনেশন বলতে হবে, তারপরে এই যে এক্সাম্পলটা এটা একটুখানি মানে আরও একটা এক্সাম্পল অ্যাড করলে আরও ভালোভাবে সেটা মানে আনসারটা বেটার হবে। তো সে সেটা করেছিল, সহজ একটা প্রশ্ন ছিল, মুড থেকে কোনো অসুবিধা হয়নি। নেক্সট তাকে প্রশ্ন করেছিল আরও একটা গ্রামার থেকে, যে ডিফারেন্স বিটুইন ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব, একদম ইজির প্রশ্ন, যে কেউ বলতে পারবে, তোমরাও বলতে পারবে। তো এটা নিয়ে কোনো আমি আনসারে যাচ্ছি না, সহজ একটা প্রশ্ন, ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ, তাই তো। যেমন যেমন অ্যাকচুয়ালি আমি একটা সেন্টেন্স যদি বলি, ছোটো করে একটুখানি বলে দিই, শি রিডস আ বুক, ঠিক আছে, শি রিডস আ বুক, তারপরে আমি লিখলাম শি স্লিপস। তো এখানে ট্রানজিটিভ ভার্বের সাধারণত একটা অবজেক্টের প্রয়োজন হয়, আমরা জানি ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট প্রয়োজন হয় তার মিনিংটা কমপ্লিট করার জন্য, সেটাকে আমরা বলি ট্রানজিটিভ ভার্ব। তো এখানে রিডস হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এবং ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে আমাদের সাধারণত কোনো অবজেক্টের প্রয়োজন হয় না, বাট কোনো রকম অবজেক্ট ছাড়াই মিনিং কমপ্লিট হয়। যেমন এখানে বললাম শি রিডস আ বুক, আমি এখানে যদি বুকটাকে বাদ দিই, তাহলে আমি যদি বলি শি রিডস, শি পড়ছে, এবার তোমার মনে প্রশ্ন জাগবে, মানে ইনকমপ্লিট একটা সেন্স আসছে না, শি রিডস, সে পড়ছে কি পড়ছে, এরকম একটা ব্যাপার আসছে, সে পড়ছে আ বুক, এটাই হচ্ছে একটা মানে যার অবজেক্টের প্রয়োজন হয় সে হচ্ছে ট্রানজিটিভ, আর যার অবজেক্টের প্রয়োজন হয় না সে হচ্ছে ইনট্রানজিটিভ। দেখো শি স্লিপস, সে ঘুমাচ্ছে, তো এর কিন্তু কোনো অবজেক্টের প্রয়োজন নেই, এখানে কিছু নেই, অবজেক্টের প্রয়োজন নেই, বাট এ অবজেক্ট ছাড়াই কিন্তু কমপ্লিট মিনিং দিচ্ছে, তাই এটা এই স্লিপস হচ্ছে ইনট্রানজিটিভ, আর এখানে রিডস হচ্ছে ট্রানজিটিভ, এটা সকলেই জানো আশা করি, ঠিক আছে। তো এটা ধরেছিল তাকে গ্রামার থেকে, দেখো দুটো তিনটে কিন্তু প্রশ্ন তাকে ধরেছে, ক্লিয়ার, সে আনসারও দিয়েছিল, কোনো অসুবিধা হয়নি। নেক্সট তাকে প্রশ্ন ধরেছিল, বলছে হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ অরুন্ধতী রয়, ভীষণ ইম্পর্টেন্ট, বলছে অরুন্ধতী রায়ের নাম তুমি শুনেছো। এইবার দেখো ইন্ডিয়ান পোর্শানে কিন্তু চলে এসছে, ঠিক আছে, মানে ইন্ডিয়ান লিটারেচারে কিন্তু ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারে চলে এসছে, অরুন্ধতী রয়ের সম্পর্কে তাকে জিজ্ঞাসা করেছে, বলছে তুমি কি অরুন্ধতী রায়ের নাম শুনেছো, এবং সে আনসারে বলেছিল ইয়েস স্যার, সে আনসারে ইয়েস বলেছে। তারপরেই তাকে প্রশ্ন ধরেছে, বলছে হোয়াই শি ইজ ফেমাস ইন দ্য ফিল্ড অফ লিটারেচার, বলছে সে, তুমি তো নামটা শুনেছো, তাহলে বলো তো সে লিটারেচারের ফিল্ডে ফেমাস কেন। তো অরুন্ধতী রয়, এটা কিন্তু জিকে প্রশ্নতেও বিভিন্ন পরীক্ষাতে আসে যে অরুন্ধতী রয় অ্যাকচুয়ালি ফেমাস কেন, কারণ এটা সেও জানতো, যাকে ধরেছে সেও জানতো, সে কিন্তু বলেছিল যে অরুন্ধতী রায় অ্যাকচুয়ালি কী পেয়েছিল, কী জিতেছিল, সে হচ্ছে যে ইন্টারন্যাশনাল ম্যান বুকার প্রাইজ যেটা, সেই বা প্রেস্টিজিয়াস যে প্রাইজ ম্যান বুকার, যেটা শুধুমাত্র সাহিত্যে দেওয়া হয়, বিশেষ করে ইংলিশ নভেলে দেওয়া হয়, সেই ম্যান বুকার প্রাইজ কিন্তু সে জিতেছিল, তার জন্যই সে কিন্তু ফেমাস, ওকে। এবং সে জিতেছিল যে নোবেলটার জন্য, তার নামটা হচ্ছিল দ্য গড অফ স্মল থিংস, এর জন্য কিন্তু এই অরুন্ধতী রয় ম্যান বুকার প্রাইজ
জিতেছিল বা তাকে অ্যাওয়ার্ডেড করা হয়েছিল সালটা ছিল 1997। তো এটা সে জানতো, এটা সে গুছিয়ে বলে দিয়েছে, তার আনসারটা ঠিকঠাক ছিল, কোনো রকম প্রবলেম হয়নি। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা জিকেতেও, তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নাও তাদেরও কিন্তু এটা জানা উচিত যে অরুন্ধতী রয়, এই যে দ্য গড অফ স্মল থিংয়ের জন্য সে কিন্তু প্রথম ভারতীয় মহিলা। এটাও হ্যাঁ, এই যে এখানে বলেছি যে সে ফেমাস কেন, কারণ সে হচ্ছে প্রথম ভারতীয় মহিলা যে ম্যান বুকার প্রাইজ জেতে দ্য গড অফ স্মল থিংয়ের জন্য। ক্লিয়ার? নেক্সট তাকে প্রশ্ন ধরেছিল, আরও একটা ইন্ডিয়ান জায়গা থেকে প্রশ্ন ধরেছে, যে বলছে হোয়াই ডিড আর কে নারায়ণ চুজ মালগুডি অ্যাজ দ্য সেটিং ফর দ্য মোস্ট অফ হিজ রাইটিং। মালগুডি, আর কে নারায়ণ থেকে আমরা এর আগেও দেখেছি ইন্টারভিউতে প্রশ্ন ধরেছে, এবং মালগুডি থেকে প্রশ্ন ধরেছে, এরকম একটা প্রশ্ন ধরেছিল, আমরা কোনো একটা ইন্টারভিউতে করেছি যে মালগুডি একটা ফিকশনাল টাউন, এই টাউনটা কোন স্টেটের মধ্যে পড়ে, তাই না? এরকম একটা প্রশ্ন আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে কর্ণাটকা, তাই তো, কর্ণাটকা বা কর্ণাটক। তো এখানে তাকে প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে যে আর কে নারায়ণ তার লেখার মধ্যে সেটিং হিসেবে মালগুডিটাকে ধরে নেয় বেশিরভাগ রাইটিংয়ের জন্য। বলছে কেন সে মালগুডিটাকে এত পছন্দ করে, বা কেন সে মালগুডিটাকে সব জায়গায় তার সেটিং, মানে তার লেখাগুলোর সেটিং সব মালগুডিতে কেন হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তো এটাও একটু কোশ্চেনটা, এই কোশ্চেনটাও একটু টাফ মতো মনে হতে পারে, বাট তোমরা আনসারটা এইভাবে করবে যে হি চুজ Malgudi as a fictional setting to represent typical Indian life in a simple and relatable way। এইরকমভাবে শর্ট করে আনসার বলবে। অ্যান্ড দেন তুমি আরও একটু বলতে পারো যে ইট গেভ হিম ক্রিয়েটিভ ফ্রিডম টু ডেপিক্ট ইউনিভার্সাল হিউম্যান এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তারপরে আরও একটি অ্যাড করতে পারো, থ্রু মালগুডি হি কুড পোট্রে ইন্ডিয়ান সোসাইটি, কালচার and everyday struggles effectively. That's why he chose Malgudi as the setting for the most of his writings। এইভাবে আনসারটা করতে পারো, আনসারটা একদম ঠিকঠাক হবে। ঠিক আছে, তো এইগুলো ছিল মোটামুটি তার প্রশ্ন। আশা করি তোমাদের ধরলেও তোমরা এগুলো বলতে পারবে, দু একটা প্রশ্ন বাদে। যার ইন্টারভিউ ছিল সেও কিন্তু বলেছে সব কিছু কিছু একটুখানি প্রবলেম হয়েছে তার, বাকিগুলো সে বলেছে। আর এইসব প্রশ্নগুলো তো সহজ, এই যে দেখো গ্রামার থেকে যে প্রশ্নগুলো ছিল সহজ, এগুলো সে আনসার করেছে। এবং এই যে দেখো ডিফারেন্স বিটুইন ট্রান্সলেটিভ ইনট্রান্সলেটিভ ভার্ব, আমাদের এসএলএসটি বুকে তোমরা যারা পেয়েছো তারা জানবে। দেখো এইসব প্রশ্ন কিন্তু ডিরেক্ট দেওয়া আছে। ঠিক আছে, তো এইসবগুলো প্রবলেম হওয়ার কথা নয়। অরুন্ধতী রয় সম্পর্কেও আমরা যে ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার একটা আলাদা পোর্শন করা আছে গাইড বুকের মধ্যে, সেখানেও দেখবো অরুন্ধতী রয় সম্পর্কে হয়তো আছে, বাট ছোটো করে। আর কে নারায়ণ সম্পর্কে তো দেওয়াই আছে, মালগুড়ি সম্পর্কেও দেওয়া আছে। আর আগের যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আর থেকে যে প্রশ্নগুলো ধরেছে, হ্যাঁ, ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ, রোম্যান্টিক পিরিয়ডকে কীভাবে ইনফ্লুয়েন্স করেছিল, ফ্রেঞ্চ রেভলিউশন, এইসব প্রশ্নগুলো কিন্তু সব ডিটেল দেওয়া আছে ওই গাইড বুকের মধ্যে, তো সেগুলো তোমরা পড়ে নেবে। তারপরে তার হয়েছিল ডেমো, এবং এর এই ডেমোটা কিন্তু একটু টাইম ধরে হয়েছিল। এই ডেমোটা মোটামুটি সে আমাকে বললো তার 7 মিনিট মতো শুধু ডেমোই হয়েছিল, এবং ডেমো সে দিয়েছিল ইউলিসিস সে ডেমো দিয়েছিল, বাট ইউলিসিস তাকে ডেমোর পরে তাকে আর কোনো কোশ্চেন ধরেনি। বাট আরও একটা আমরা ইন্টারভিউতে দেখেছিলাম, সে কিন্তু ইউলিসিস থেকে ডেমো দিয়েছিল, বাট ডেমো দেওয়ার পরে তার ইউলিসিস থেকে কিন্তু প্রশ্ন ধরেছিল, বাট এর ক্ষেত্রে দেয়নি। ডেমো দেওয়ার পরে তাকে মানে ইন্টারভিউটা শেষ হয়। তো এই ছিল মোটামুটি এনার এক্সপিরিয়েন্স, এই প্রশ্নগুলো তাকে ধরেছিল। আমরা আরও কোশ্চেন কালেক্ট করছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা হচ্ছে আমাদের সেই এসএলএসটি ইন্টারভিউ গাইড ইবুক, তোমার ইন্টারভিউয়ের জন্য বেস্ট বুক বলবো। এখনও পর্যন্ত আমরা প্রচুর রেসপন্স পেয়েছি, প্রচুরজন তোমরা কালেক্ট করেছো, আশা করি উপকৃত হচ্ছে এবং হবে। যারা ইন্টারভিউ যেসব প্রশ্নগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা সেগুলো দেখেই বুঝতে পারছো যে কতটা এফেক্টিভ এই বুকটা। তো যারা জানো না, নতুন যারা, তাদের জন্য বলে দিই, এটা তোমাদের জন্য 80 থেকে 90% তোমাদের এখানে কভার হয়ে যাবে। এই বুকে সব কিছুই দেওয়া আছে, যে জায়গাগুলো থেকে ইন্টারভিউতে প্রশ্ন ধরে থাকে, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বলো, সিচুয়েশনাল বেস কোশ্চেন বলো, বিএড টিএলএম, ঠিক আছে, তারপরে ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার বলো, ওকে, গ্রামার থেকে বলো, তারপরে আমরা যেটা বলি ফিগার অফ স্পিচ থেকে বলো, ঠিক আছে, সব রকম মোটামুটি আমার মনে পড়ছে না, সব রকম দেওয়া আছে। তো এটা তোমার ইন্টারভিউয়ের জন্য বেস্ট বুক হতে চলেছে। যারা কালেক্ট করতে চাও করতে পারো, এটার প্রাইস আছে 199। যারা এখনও নেওনি তাদের ইন্টারভিউতে অনেকটা হেল্প করবে, অনেকটা এগিয়ে রাখবে তোমাদের জন্য। এখানে নাম্বারটা দেওয়া আছে, যাদের দরকার হবে হোয়াটসঅ্যাপ করবে, বা এই ভিডিও ডিসক্রিপশানে নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে মেসেজ করে এটা কালেক্ট করতে পারো। ঠিক আছে, তো এখানেই শেষ করছি আজকের ভিডিও। আবার তোমাদের সঙ্গে নতুন এক্সপিরিয়েন্স নিয়ে তাড়াতাড়ি চলে আসছি, ততক্ষণে ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও। এবং ভিডিওটা পুরোটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। যাওয়ার আগে সকলে একটা
লাইক করে যেও, ঠিক আছে? কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। বাই।